একটা সাধারণ মেয়ে, স্বামী আর বাচ্চা নিয়ে সুখের সংসার ছিল তার। কিন্তু তার সুখে একদিন নজর লেগে যায়। পুলিশের গুলিতে ভুলবশত মেয়েটার স্বামী মারা যায়। এরপর থেকে শুরু হয় মেয়েটার জীবনের কালো অধ্যায়। পরিস্থিতি তাকে নিয়ে দাঁড় করায় এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের সামনে। মেয়েটা কি পারবে ওই ভয়ঙ্কর সিরিয়াল কিলারের হাত থেকে মুক্ত হতে, নাকি পরিস্থিতির শিকার হয়ে তাকে নিজের প্রাণটাও হারাতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর জানবো 2024 সালে মুক্তি পাওয়া একটা অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার মুভি হোয়াইট রোজ এর গল্প থেকে। গল্পটা এতই মর্মান্তিক যে আপনি নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। আর এই পুরো গল্প জুড়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার আছি আপনার সাথে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে একটা রেস্টুরেন্টের সামনে কারোর জন্য অপেক্ষা করতে দেখি। কিছুক্ষণ পর মেয়েটার সামনে একটা লাল রঙের গাড়ি এসে দাঁড়ালে মেয়েটা সেই গাড়িতে উঠে চলে যায়। মূলত মেয়েটা ছিল একটা কল গার্ল বা প্রস্টিটিউট, আর যার গাড়িতে করে সে গিয়েছিল সেটা ছিল তার কাস্টমার। লোকটা মেয়েটাকে তার বাড়িতে নিয়ে গিয়ে তার সাথে সময় কাটাতে শুরু করে। এরই মাঝে সুযোগ বুঝে সে মেয়েটার ঘাড়ে একটা ইনজেকশন লাগিয়ে দেয়। এতে মেয়েটা অজ্ঞান হয়ে গেলে লোকটা তাকে টেনে নিয়ে যায় একটা গোপন রুমে। সেখানে লোকটা ওই মেয়ের বডিটাকে নির্মমভাবে কেটে টুকরো টুকরো করে ফেলে। তারপর ওই টুকরোগুলোকে নিয়ে নদীতে ভাসিয়ে দেয়। পরদিন কিছু লোক নদীর পাড়ে একটা বস্তা খুঁজে পায়। তার কৌতূহলবশত বস্তার মুখটা খুললে দেখতে পায় সেখানে একটা মানুষের লাশের টুকরো রয়েছে। সেটা আসলে গত রাতের ওই মেয়েটার লাশ ছিল। তারা দ্রুত পুলিশে খবর দেয় আর পুলিশ কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায়। তারা বডিটা চেক করলে দেখতে পায় লাশের একটা হাতের ছোট আঙুল কেটে ফেলা হয়েছে, সেই টুকরোটা কোথাও নেই। এমন সময় সেখানে থাকা ইন্সপেক্টর ভেট্রির কাছে এসপির ফোন আসে। এসপি কেসের আপডেট জানতে চাইলে ভেট্রি বলে এই খুনটাও আগের বারের মতোই করা হয়েছে, এই লাশেরও ছোট আঙুল নেই। সেখান থেকে বোঝা যায় এই ঘটনা এই প্রথম নয়, এর আগেও খুনি লোকটা অনেক মেয়েকে খুন করেছে। কিন্তু কেন লোকটা এমনভাবে মেয়েদের খুন করছে? এটা নিশ্চিত যে লোকটা একজন সিরিয়াল কিলার। তবে সব কিলারের জীবনে তো কিছু না কিছু কাহিনী থাকে। তবে এই গল্পের ক্ষেত্রে কিলারের কাহিনী জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো পরের সিনে আমরা দিব্যা নামের একটা মেয়েকে দেখতে পাই। সে একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছিল। সত্যি বলতে মানুষ জীবনে যেটা চায় সবসময় সেটা পায় না। বেশিরভাগ ক্ষেত্রেই ঈশ্বরের চাওয়াটা মানুষের চাওয়া থেকে অনেক আলাদা হয়। এতে কারো জীবন হয়ে ওঠে নির্মল আর কারো জীবন হয়ে ওঠে চঞ্চল। তবে দিব্যার সাথে যা ঘটেছে সেটা আসলেই সব প্রশ্নের ঊর্ধ্বে। কেন বললাম কথাটা? সেটা বোঝার জন্য দিব্যার অতীতের ঘটনাগুলো জেনে আসতে হবে। মূলত দিব্যা একজন হাউসওয়াইফ। তার হাজবেন্ড আশরাফ বিদেশে চাকরি করত, তাই ফুটফুটে মেয়ে দিয়াকে নিয়েই তার সংসার। একদিন হঠাৎ আশরাফ কাউকে কিছু না জানিয়ে বাড়িতে চলে আসে। তাকে দেখে দিয়া আর দিব্যা ভীষণ খুশি হয়। দিব্যা তার জন্য ডিনার বানাতে গেলে আশরাফ বলে আমরা আজকে বাইরে খাবো, তাহলে খাবারের অপশন বেশি পাওয়া যাবে। দিব্যা তখন মন খারাপ করে কিচেনে চলে যায়। তার মনে হচ্ছিল তার হাতের রান্না আশরাফ খেতে চায় না, তাই হয়তো এমন বলছে। এছাড়াও তার মন খারাপ করার আরও একটা কারণ ছিল, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো আশরাফের কথা মতো দিব্যা রেডি হয়ে নেয়। এরপর তারা সবাই মিলে বাইরে বেরিয়ে আসে। বিল্ডিং থেকে বেরোনোর সময় তাদের সাথে কাব্যা নামের একটা মেয়ের দেখা হয়। কাব্যা ওই বিল্ডিংয়েই থাকতো আর দিব্যার সাথে তার খুব ভালো বন্ধুত্ব ছিল। বাবা এসেছে দেখে দিয়া ভীষণ খুশি ছিল, আর তাকে দেখে কাব্যাও ভীষণ খুশি হয়। এরপর তারা একটা ভালো রেস্টুরেন্টে যায় ডিনার করার জন্য। কিন্তু সেখানে গিয়েও দিব্যার মন ভালো হয় না। সে মনমরা হয়ে খাবার খেতে থাকে। এমন সময় হঠাৎ পেছন থেকে হোটেলের স্টাফরা হ্যাপি বার্থডের সং গাইতে শুরু করে। গানটা শুনে দিব্যা চমকে ওঠে। আসলে সেদিন তার বার্থডে ছিল, তাই আশরাফ তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু না জানিয়ে বাড়িতে চলে এসেছিল। শুধু তাই নয়, সে আগে থেকে ওই হোটেলে রিজার্ভেশন করে রেখেছিল দিব্যার বার্থডে সেলিব্রেট করার জন্য। এরপর তারা সবাই মিলে খুব আনন্দের সাথে দিব্যার বার্থডে সেলিব্রেট করে। আশরাফ যে কয়দিন দেশে থাকতো সেই কয়দিন তাদের জন্য উৎসবের মতো আনন্দের ছিল। তারা পুরো পরিবার সহ অনেক আনন্দ করে। এভাবে কিছুদিন পার হয়ে যায়। এরপর এক রাতে তাদের সাথে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। আশরাফ তার পুরো পরিবার সহ বাইকে করে বাড়ি ফিরছিল। এমন সময় হঠাৎ তাদেরকে পড়তে হয় পুলিশের গোলাগুলির মাঝে। পুলিশ তখন একজন ভয়ঙ্কর টেররিস্টের উপর অ্যাটাক করছিল।
আশরাফরা সেটা দেখে ভীষণ ঘাবড়ে যায়। তবে সেখান থেকে সরে যাওয়ার আগেই পুলিশের একটা গুলি এসে লাগে আশরাফের মাথায়, আর সে তৎক্ষণাৎ মারা যায়। দিব্যা সেটা দেখে পুরোপুরি শকড হয়ে গিয়েছিল। মুহূর্তের মধ্যেই চোখের সামনে আশরাফের চলে যাওয়াটা সে মেনে নিতে পারছিল না। এদিকে বেচারি দিয়া ভয়ে কাঁদতে শুরু করে। এখন দিব্যা কি করবে? স্বামী মারা যাওয়ার দুঃখ প্রকাশ করবে, নাকি পুলিশের সাথে ঝগড়া করবে, আর নাকি ছোট্ট বাচ্চা মেয়েটাকে সামলাবে? কিছুই বুঝে উঠতে পারছিল না সে। ওই টেরোরিস্ট অপারেশনের হেড ছিল ভেট্রি। আশরাফের এমন অবস্থা দেখে ভেট্রি নিজেও ভীষণ কষ্ট পায়, কিন্তু তাদেরও কিছু করার ছিল না। ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু সমস্যা হচ্ছে সেই ভুলের কারণে একটা পুরো পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল। হায়ার অথরিটির প্রেশারের কারণে পুলিশ আশরাফের মৃত্যুর দায়ভার নিতে পারে না, বরং তাদেরকে বাধ্য হয়ে এটা প্রচার করতে হয় যে আশরাফ নিজেও ওই টেররিস্টদের সাথে যুক্ত ছিল, তাই তাকে খুন করে ফেলা হয়েছে। দিব্যা যখন নিউজের মাধ্যমে বিষয়টা জানতে পারে তখন বেচারির মন ভেঙে যায়। তার স্বামীর তো কোনো দোষই ছিল না, আর এই পুলিশরা নিজেদের গা বাঁচানোর জন্য তার স্বামীকে টেররিস্ট বানিয়ে দিল। সে কোনো মতেই বিষয়টা মানতে পারছিল না। এমন সময় দিয়া এসে তাকে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, মা, আমার না খুব খিদে পেয়েছে, কিন্তু বাড়িতে তো কিছু খাওয়ার মতো নেই, আমাকে কিছু খেতে দাও না প্লিজ। বাচ্চা মেয়েটার মুখে এই কথা শুনে দিব্যার মনের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। কিন্তু এখনও তার কিছু করার ছিল না, কারণ সে তো কোনো চাকরি বাকরি করতো না, আর তার কাছে যে জমানো টাকা পয়সাগুলো ছিল সেগুলোও অলরেডি খরচ হয়ে গিয়েছিল। এরই মাঝে হঠাৎ তাদের ডোরবেলটা বেজে ওঠে। দিব্যা দরজা খুললে দেখতে পায় তাদের বাড়িওয়ালা এসেছে। বাড়িওয়ালা তাদের ওপর ভীষণ রেগেছিল। সে বলে, আমার বাড়ি ভাড়া কবে পরিশোধ করবে? দিব্যা তখন তাকে অনুরোধ করে বলে, আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। কিন্তু লোকটা কোনোভাবেই তার কথা মানতে চায় না, কারণ অলরেডি 3 মাসের বাড়ি ভাড়া বাকি হয়ে গিয়েছিল। সৌভাগ্যবশত সেই সময় কাব্যা সেখানে পৌঁছে যায়, আর বাড়িওয়ালার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে, আপাতত এই টাকাটা রাখো, আর কখনো দিব্যাকে বিরক্ত করতে আসবে না, আর তোমার বাকি যে টাকাগুলো সেগুলো আমি পরিশোধ করে দেব। লোকটা তখন টাকাগুলো নিয়ে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। এরপর কাব্যা ভেতরে ঢুকে দিয়াকে 2টো প্লেট নিয়ে আসতে বলে, কারণ সে দিব্যা আর দিয়ার জন্য খাবার নিয়ে গিয়েছিল। সে দিব্যাকে বলে, দেখো, যার যাওয়ার সে তো চলে গেছে, এখন সেটা নিয়ে ভেবে তো তুমি জীবন পার করতে পারবে না। অন্তত নিজের মেয়ের কথাটা তো ভাবো। এখন তোমার জন্য নয়, তোমাকে তোমার মেয়ের জন্য বাঁচতে হবে। আশরাফ চলে যাওয়াতে দিব্যা তার জীবনের আশায় একরকম ছেড়েই দিয়েছিল, কিন্তু কাব্যার কথা শুনে সে আবারও নতুন করে বাঁচার সিদ্ধান্ত নেয়। পরদিন সে তার বাবার সাথে দেখা করতে যায়, কিন্তু তার বাবা তার মেয়েকে চিনতেই অস্বীকার করে, আর তাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মূলত দিব্যা আর আশরাফের লাভ ম্যারেজ ছিল, তার উপর আবার দুজনের ধর্মও আলাদা, তাই দিব্যার বাবা কখনোই তাদের বিয়েটা মেনে নেয়নি। এমনকি দিব্যার মেয়েটাকেও কখনো এক নজর দেখতে যায়নি। এত বছর পর যখন দিব্যা আবার তার বাড়িতে ফিরে যায়, তখনও তার বাবা তাকে অ্যাকসেপ্ট করে না। দিব্যা তখন ভীষণ ভেঙে পড়ে। এতটুকু বাচ্চা নিয়ে সে কোথায় যাবে? তাই সে আর কোনো উপায় না পেয়ে কাব্যার কাছে সাহায্য চায়। সে কাব্যাকে বলে, তুমি প্লিজ আমার জন্য কোনো চাকরির ব্যবস্থা করে দেবে, এভাবে তো আমি চলতে পারছি না। তখন কাব্যা তাকে নিজের একটা পরিচিত সুপার শপে নিয়ে যায়। সেখানকার মালিকের সাথে কথা বলে দিব্যার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেয়। চাকরিটা পাওয়ার পর দিব্যা ধীরে ধীরে তার দেনাদায়কগুলো পরিশোধ করতে শুরু করে। সবকিছু খুব সুন্দরভাবে চলছিল। সে প্রতিদিন দিয়াকে স্কুলে পৌঁছে দিয়ে দোকানে চলে যেত। এরপর দিয়ার স্কুল শেষ হলে সে চলে যেত তার মায়ের কাছে, গিয়ে সেখানে তার মায়ের কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকতো। এমনই একদিন স্কুল শেষে দিয়া চলে যায় তার মায়ের কাছে, কিন্তু তখনও দিব্যার কাজ পুরোপুরি শেষ হয়নি। তাই দিয়া বাইরে বসে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর দিব্যা কাজ সেরে বাইরে বের হয়ে দেখে দিয়া সেখানে নেই, শুধু তার স্কুল ব্যাগটা পড়ে আছে। সেটা দেখে দিব্যা ভীষণ ঘাবড়ে যায়। সে আশেপাশে দিয়াকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও মেয়ের হদিশ পায় না। এমন সময় হঠাৎ তার কাছে পেরুমাল নামের একজনের ফোন আসে। সে দিব্যাকে জানায় দিয়া তার কাছে বন্দি আছে। এটা শুনেই দিব্যা দৌড়ে চলে যায় পেরুমালের কাছে। মূলত পেরুমাল একজন ফাইন্যান্সার। তার কাছ থেকে আশরাফ একটা সময় বেশ কিছু টাকা লোন নিয়েছিল। লোনের শর্ত ছিল যে প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে কিস্তির টাকা পেরুমালের হাতে পৌঁছে যাবে। আশরাফ প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যেই তাকে টাকাগুলো দিয়ে দিত।
কিন্তু সে মারা যাওয়ার পর পেরুমালের টাকাগুলো আর পরিশোধ করা হয় না। এভাবে দেখতে দেখতে 6 মাস পার হয়ে যায়। তাই পেরুমাল বাধ্য হয়ে নিজের টাকাগুলো আদায় করার জন্য দিয়াকে কিডন্যাপ করে নিয়ে আসে। সে দিব্যাকে হুমকি দিয়ে বলে, তুমি যদি 2 দিনের মধ্যে আমার টাকা পরিশোধ না করতে পারো তাহলে তোমার মেয়েকে আমি থাইল্যান্ডে বিক্রি করে দেব। এমনিতেও ছোট বাচ্চাদের ডিমান্ড খুব ভালো। এই কথা শুনে দিব্যা ভীষণ ঘাবড়ে যায়। সে পেরুমালকে প্রমিস করে 2 দিনের মধ্যেই সে টাকা জোগাড় করে ফেলবে। পেরুমাল তার কথা মেনে নেয় আর দিব্যা সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু সমস্যা হচ্ছে এখনো লোনের অনেকগুলো টাকা বাকি ছিল। আর দিব্যা যে ছোটখাটো চাকরি করছে সেটা দিয়ে তো তাদের সংসারে ঠিকঠাকভাবে চলে না। তাহলে 2 দিনের মধ্যে এতগুলো টাকা সে কিভাবে জোগাড় করবে? এটা নিয়েই বেচারি ভীষণ টেনশনে পড়ে যায়। সেই রাতে কাব্যা যখন তার সাথে দেখা করতে যায় তখন দিব্যা তাকে সব কিছু খুলে বলে। তখন কাব্যা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি জানো আমি কি কাজ করি? দিব্যা সহ মহল্লার সবাই জানতো কাব্যা কল সেন্টারে কাজ করে, তাই দিব্যা সেটাই বলে দেয়। তখন কাব্যা বলে, না আমি আসলে কল গার্ল হিসেবে কাজ করি, কিন্তু আমি ইচ্ছা করে এই জগতে পা রাখিনি। পরিবারের অভাব অনটন, অসুস্থ মায়ের চিকিৎসা, এত কিছু সামলে পারছিলাম না, তাই বাধ্য হয়ে আমাকে এই পথে পা রাখতে হয়েছে। আমি জানি আমি কোনো ভালো কাজ করছি না, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় না আমি কোনো অন্যায় করছি। এখন আমার পরিবারের সবাই অনেক খুশি। আমার মায়ের চিকিৎসা করাতে পারায় আমার মাও অনেকটা সুস্থ। এর থেকে বেশি আর কি লাগে? সে মূলত এই কথাগুলো দিয়ে দিব্যাকে এটা বোঝাতে চাচ্ছিল যে পরিস্থিতির শিকার হলে অনেক খারাপ কাজকেও ভালো হিসেবে মেনে নিতে হয়। হয়তো দিব্যারও এখন এই পথে এগোনো উচিত। দিব্যাও তখন চিন্তায় পড়ে যায়। তার কাছে এই পথে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই সে কাব্যার কথায় রাজি হয়ে যায়। তখন কাব্যা তার ব্রোকার কুমারের সাথে কথা বলে দিব্যার জন্য কাস্টমার ঠিক করে। এরপর সে দিব্যার জন্য একটা শর্ট গাউন নিয়ে যায় আর সেটা দিব্যাকে পরে নিতে বলে। দিব্যা কখনোই এই ধরনের কাপড় চোপড় পরেনি, তাই তার একটু অস্বস্তি লাগছিল। তখন কাব্যা বলে, দেখো এই ফিল্ডে কলেজ পড়ুয়া মেয়েদের কিন্তু ডিমান্ড অনেক বেশি। তারা যদি জানতে পারে তুমি বিবাহিত তাহলে কিন্তু তুমি ভালো কাস্টমার পাবে না, আর তখন কিন্তু বেশি টাকাও পাবে না। তাই তোমার নিজেকে কলেজ গার্ল হিসেবে প্রেজেন্ট করতে হবে। দিব্যা যদিও এই ধরনের কাজ করতে চাচ্ছিল না, কিন্তু তার কাছে আর কোনো উপায়ও ছিল না, তাই সে কাব্যার দেওয়ার ড্রেসটা পরে রেডি হয়ে যায়। এরপর কুমার তাকে ফোন করে বলে, তুমি তোমার বাড়ির সামনের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকো, কিছুক্ষণ পর একটা লাল গাড়ি এসে তোমাকে সেখান থেকে নিয়ে যাবে। দিব্যার সেই কথা মতো তাদের বাড়ির সামনের বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর একটা লাল গাড়ি এসে দিব্যার সামনে দাঁড়ায়। তো দিব্যা ওই লাল গাড়িতে উঠে তার কাস্টমারের সাথে তার বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পর লোকটা যখন দিব্যার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে তখন দিব্যা বলে, আমি আগে একটু গোসল করে আসি, তারপর আপনার যা করার করবেন। এই কথা বলেই দিব্যা ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয়। সে কোনোভাবেই এটা মানতে পারছিল না যে টাকার জন্য আজকে তাকে এতটা নিচে নামতে হচ্ছে। কি বা করবে? মেয়েকে বাঁচানোর তো আর কোনো উপায়ও ছিল না তার। এসব ভাবতে ভাবতেই তার চোখ দিয়ে অনর্গল পানি ঝরতে শুরু করে। কিছুক্ষণ পর সে নিজেকে সামলে বাইরে বেরোনোর প্রস্তুতি নেয়। এমন সময় হঠাৎ হাতের আংটিটার দিকে দিব্যার নজর পড়ে। আংটিটা তাকে আশরাফ গিফট করেছিল। স্বামীর স্মৃতির সঙ্গে নিয়ে সে কিভাবে পরপুরুষের সাথে সময় কাটাবে, এটা ভেবেই সে হাত থেকে আংটিটা খুলে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত আংটিটা তার হাত থেকে পড়ে যায়। দিব্যা তখন নিচু হয়ে ওই আংটিটা খোঁজার চেষ্টা করে, আর তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে তার সাথে। আংটিটা খুঁজতে গিয়ে যখন সে বেসিনের কেবিনেটের নিচে হাত ঢোকায় তখনই একটা কাটা আঙুল তার সামনে বেরিয়ে আসে। দিব্যা সেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে বুঝে গিয়েছিল ওই লোকটা নিশ্চয়ই কোনো খুনি, আর ওই ওয়াশরুমের ভেতরে কাউকে খুন করা হয়েছে। বেচারি বুঝে উঠতে পারছিল না তার এখন কি করা উচিত। তখন তার মনে পড়ে কাব্যার কথা। কাব্যা তাকে বলেছিল কোথাও কোনো সমস্যা হলে যেন তাকে তৎক্ষণাৎ ফোন করে। তাই দিব্যার সাথে সাথে নিজের ফোনটা বের করে কাব্যাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয়ে সেখানে কোনো নেটওয়ার্কই ছিল না। তাই সে কাব্যাকে কিছুই জানাতে পারে না। এরপর সে কুমারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে কুমারের সাথেও সে যোগাযোগ করতে পারে না। দিব্যা তখন ভীষণ টেনশনে পড়ে যায়। সে কিভাবে ওই খুনির হাত থেকে মুক্তি পাবে? এদিকে তার মেয়েটাও পেরুমালের হাতে আটকা ছিল। সে এখন কার কথা ভাববে, নিজের কথা নাকি তার মেয়ের কথা? অনেক ভাবনা চিন্তার পর কোনো উপায় না পেয়ে সে বাধ্য হয়ে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে। ঘটনাক্রমে তার কলটা রিসিভ করে ভেট্রি।
সে ভেট্রিকে জানায় যে সে একটা কিলারের বাড়িতে ফেসে গেছে। সে ওয়াশরুমের ভেতরে একটা কাটা আঙুল দেখতে পেয়েছে। ভেট্রি দিব্যার কথা শুনে বুঝে যায় এই সেই সিরিয়াল কিলার যাকে তারা এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে। তাই সে দিব্যার কাছে ওই খুনির নাম ঠিকানা জানতে চায়, কিন্তু দুঃখের বিষয় দিব্যা কোনো কিছুই জানতো না। খুনির গাড়িটা কালো কাচ দিয়ে ঢাকা ছিল, তাই দিব্যা ওই জায়গাটার লোকেশন বুঝতে পারে না। আর কুমারও তাকে ওই লোকটার কোনো ডিটেলস জানায়নি। ভেট্রি তখন দিব্যার নাম্বার ট্রেস করার চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় নেটওয়ার্ক প্রবলেমের কারণে সে দিব্যার নাম্বারটা ট্র্যাক করতে পারে না। অর্থাৎ দিব্যাকে খুঁজে বের করার মতো তাদের কাছে কোনো অপশন ছিল না। কিন্তু দিব্যাকে নিয়ে তার মনে সন্দেহ জাগে, আর সন্দেহ লাগাটাই তো স্বাভাবিক। একটা মেয়ে একটা অচেনা লোকের সাথে এত রাতে তার বাড়িতে চলে গেছে, তার নাম ঠিকানা কিছুই জানে না। ব্যাপারটা আসলেই অস্বাভাবিক। ভেট্রি যখন এই ব্যাপারে দিব্যার কাছে জানতে চায়, তখন দিব্যা বলে, এসব কিছু এখন আমার বোঝানোর সময় নেই, আমার এখন এখান থেকে পালাতে হবে, না হলে আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো না, আপনারা প্লিজ আমাকে বাঁচান। তখন ভেট্রি বলে, তুমি চিন্তা করো না, তোমাকে এখন সাহস দেখাতে হবে, নিজের জন্য না হলেও তোমাকে তোমার মেয়ের জন্য এখান থেকে পালাতে হবে। ভয় পেও না, আমরা যত দ্রুত সম্ভব তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। দিব্যা তখন মনে একটু সাহস পায়, আর ভেট্রি তার লোকেশন খুঁজে বের করার চেষ্টা শুরু করে। কিন্তু অনেক চেষ্টার পরেও ভেট্রি কোনো ক্লু পায় না। তখন সে তার একজন স্টাফকে দিব্যার নাম্বারটা দিয়ে দেয়, আর তাকে বলে, এই নাম্বারটা কার নামে রেজিস্ট্রি করা আছে সেটা খুঁজে বের করো। কিছুক্ষণের মধ্যে স্টাফ মেয়েটা দিব্যার নাম্বারের ডিটেলস বের করে আনে। সে ভেট্রিকে জানায় যে ওই নাম্বারটা আশরাফের নামে রেজিস্ট্রি করা আছে। নামটা শোনা মাত্রই ভেট্রির মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ওই ডিটেলসগুলো চেক করলে বুঝতে পারে এটাই সেই আশরাফ যাকে তারা মেরে ফেলেছিল। সে এটাও বুঝে যায় দিব্যা নিশ্চয়ই আশরাফের ওয়াইফ। তখন ভেট্রি আরো জোর দিয়ে দিব্যাকে খোঁজার চেষ্টা শুরু করে, কারণ আশরাফের সাথে যে ঘটনাটা ঘটেছিল তার অপরাধবোধ এখনো ভেট্রি কাটিয়ে উঠতে পারেনি। তার উপর যদি এখন দিব্যাকেও সে বাঁচাতে না পারে, তাহলে তার পুলিশ হওয়াটাই বৃথা। সে অনেক কষ্টে দিব্যার লাস্ট লোকেশনটা খুঁজে বের করে, আর ওই এলাকার পেট্রোলিং টিমকে কাজে লাগিয়ে দেয়। দুর্ভাগ্যবশত পেট্রোলিং টিম পুরো এলাকায় ঘুরেও ওই কিলারের ব্যাপারে কোনো ইনফরমেশন বের করতে পারে না। ভেট্রি যখন সেটা জানতে পারে তখন ভীষণ টেনশনে পড়ে যায়। সে কোনো মতেই বুঝে উঠতে পারছিল না কিভাবে দিব্যাকে ওই জায়গা থেকে উদ্ধার করবে। তাছাড়া ওই খুনিকেও তো তাদেরকে ধরতে হবে। সব মিলিয়ে খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হয়। এরই মাঝে তাদের একজন স্টাফ এসে ভেট্রিকে জানায় যে দিব্যা পুলিশ কন্ট্রোল রুমে ফোন করার আগে একটা নাম্বারে 2 বার কথা বলেছে। তখন ভেট্রি সেই নাম্বারের ডিটেলস বের করতে বলে। তার কথা মতন স্টাফরা সেই নাম্বারের ডিটেলস বের করলে জানা যায় নাম্বারটা ছিল কুমারের। তারা তৎক্ষণাৎ কুমারের নাম্বার ট্রেস করে তার লোকেশন খুঁজে বের করে। এমন সময় ভেট্রির মনে পড়ে রেখার কথা। রেখা মূলত ভেট্রির তৈরি স্পেশাল স্কোয়াডের একজন মেম্বার ছিল, আর কুমারের বাড়ির লোকেশনটা ছিল রেখার থানার আন্ডারে। তাই সে রেখাকে ফোন করে কুমারের হদিশ খুঁজে বের করতে বলে। রেখা কিছুক্ষণের মধ্যেই কুমারকে খুঁজে বের করে এবং তার মুখ থেকে এটা বের করে ফেলে যে সে একজন মেয়েদের ব্রোকার ছিল। সেই সাথে রেখা দিব্যার ওই কাস্টমারের নাম্বারটাও জোগাড় করে ফেলে। এরপর ভেট্রিরা সেই নাম্বারটা ট্রেস করে জানতে পারে নাম্বারটা দিলীপ নামের একটা ছেলের। তখন তারা দিলীপের লোকেশন খুঁজতে শুরু করে। এদিকে দিব্যার ওয়াশরুম থেকে বের হতে দেরি দেখে দিলীপ বারবার ওয়াশরুমের বাইরে গিয়ে দরজা নক করতে থাকে। তখন দিব্যা তাকে বলে দেয়, আমি এখনো গোসল করছি, 2 মিনিট টাইম দিন, আমি বের হয়ে আসছি। ভেট্রি তখন তার জন্য অপেক্ষা করতে থাকে। সেই সুযোগে দিব্যা আবারও পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে তাকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করতে থাকে। সে ভেট্রিকে বলে, প্লিজ আমাকে বাঁচিয়ে নিন, না হলে ওই লোকটা আমাকে মেরে ফেলবে। ওই লোকটা বারবার এসে ওয়াশরুমের দরজা নক করছে, আর বেশি দেরি করলে ও ওয়াশরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে যাবে, তার আগে প্লিজ আমাকে বাঁচান। তখন ভেট্রি বলে, আমরা অনেক চেষ্টা করছি তোমার লোকেশন খুঁজে বের করার জন্য, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা তোমার লোকেশনটা খুঁজে পাচ্ছি না, তাই এখন তোমাকে সাহস দেখাতে হবে। দিব্যা তার কথা শুনে ভীষণ ঘাবড়ে যায়। তখন ভেট্রি বলে, তুমি ভয় পেও না, আমি যেমনটা বলছি তুমি তেমনটা করো। তুমি একটা ভারী জিনিস খুঁজে বের করো। কিন্তু দুঃখের বিষয় সে তো ওয়াশরুমে ছিল, সেখানে সে কি ভারী জিনিস খুঁজে বের করবে? সে ভেট্রিকে জানায় যে সেখানে ওয়াশ বেসিন আর কমোড ছাড়া কিছুই নেই। আচ্ছা, তুমি কি ফ্লাশ ট্যাঙ্কের কভারটা উঠাতে পারবে? দিব্যা তখন গিয়ে ফ্লাশ ট্যাঙ্কের কভারটা ওঠানোর চেষ্টা করে, কিন্তু সেটা অনেক ভারী ছিল। ভেট্রি সেটা শুনে খুশি হয়ে যায়, কারণ তার তো এমন কিছুই দরকার ছিল। তুমি একটু কষ্ট করে ওই ফ্লাশ ট্যাঙ্কের কভারটা উঠিয়ে ফেলো।
এরপর যখন ওই লোকটা ওয়াশরুমে ঢোকার চেষ্টা করবে তখন তুমি দরজার আড়ালে দাঁড়িয়ে থাকবে। লোকটা ঢোকার সাথে সাথে তুমি তার মাথার উপর ওই কভার দিয়ে অ্যাটাক করবে, যাতে তৎক্ষণাৎ মাথা ফেটে লোকটা মারা যায়। দিব্যার কাজটা করতে খুব ভয় লাগছিল, কিন্তু সেখান থেকে পালানোর জন্য আর কোনো রাস্তা তার কাছে খোলা ছিল না। সে অনেক কষ্টে ওই ফ্লাশ ট্যাঙ্কের কভারটা খুলে বের করে আনে। এরপর দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে দিব্যার দেরি দেখে দিলীপ বুঝে যায় তার রহস্য নিশ্চয়ই ফাঁস হয়ে গেছে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমের দরজাটা একটা কুড়াল দিয়ে কাটতে শুরু করে। দরজাটা ভেঙে সে ছিটকানি খুলে ভেতরে ঢুকে যায়। তখন দিব্যা পেছন থেকে গিয়ে তার মাথার উপর ওই কভারটা দিয়ে অ্যাটাক করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই অ্যাটাকে লোকটার কিছুই হয় না। মানে বুঝলাম না, এই লোকটার মাথা কি লোহা দিয়ে তৈরি? এত ভারী একটা বস্তু দিয়ে অ্যাটাক করার পরেও তার কিছুই হলো না। যাই হোক, লোকটা তখন উল্টো দিব্যার উপর অ্যাটাক করতে শুরু করে। দিব্যা তার হাত থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা বেচারির হয় না। দিলীপ একটা হাতুড়ি উঠিয়ে দিব্যার মাথায় ছুঁড়ে মারে। সেই আঘাতে দিব্যা অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় দিলীপ টানতে টানতে নিয়ে যায় সেই গোপন রুমে, কিন্তু গতবারের মতো তাকে টুকরো টুকরো করে না, তাকে ওই অবস্থায় ফেলে রেখে দেয়। এরপর সে কিছু একটা কেনার জন্য বাইরে বেরিয়ে যায়, আর তখনই পুলিশরা দিলীপের লোকেশন ট্রেস করে ফেলে। ভেট্রি সেটা জানার সাথে সাথেই গাড়ি নিয়ে বেরিয়ে যায় দিলীপকে ধরার জন্য। তখন অফিস থেকে তার স্টাফরা তাকে গাইড করতে থাকে। সেই গাইডেন্স অনুযায়ী ভেট্রি একটা চেকপোস্টের কাছে গিয়ে দিলীপের দেখা পায়। দিলীপ ভেট্রিকে দেখে ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখন ভেট্রিও তাকে ধাওয়া করতে থাকে। একটা পর্যায়ে ভেট্রির হাতে তাকে ধরা পড়তে হয়। তখন তাদের মধ্যে তুমুল ফাইট শুরু হয়। একটা পর্যায়ে দিলীপ ভেট্রির পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ভেট্রি তখন যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু এত কিছুর পরেও সে হার মানে না। সে জিদ ধরে বসেছিল যে দিলীপকে যেভাবেই হোক ধরবেই। তাই সে তৎক্ষণাৎ উঠে দিলীপের গায়ে গুলি করে দেয়। দিলীপ এতে অজ্ঞান হয়ে গেলে এরপর ভেট্রি কন্ট্রোল রুমে ফোন করে এক্সট্রা ফোর্স ডেকে আনে। তারা এসে দিলীপ এবং ভেট্রিকে হসপিটালে নিয়ে যায়। দিলীপের অবস্থা তখন বেশ খারাপ ছিল, তবে তার শরীর থেকে গুলিটা বের করে ফেলা হয়। এদিকে ভেট্রিকেও নিয়ে যাওয়া হয় ড্রেসিংয়ের জন্য। কিছুক্ষণ পর সিনিয়র ডক্টর একজন জুনিয়র লেডি ডক্টরকে দিলীপকে চেক করতে বলে সেখান থেকে বেরিয়ে যায়। মেয়েটা যখন দিলীপের চেহারা দেখে তখন ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে বাইরে থাকা ডক্টর এবং ভেট্রি দুজনেই ভীষণ অবাক হয়ে যায়। এরই মাঝে মেয়েটা দৌড়ে এসে ভেট্রিকে জানায় যে সে দিলীপকে অনেক আগে থেকেই চেনে। তখনই দিলীপের আসল রহস্য ফাঁস হয়। মূলত মেয়েটা দিলীপের ক্লাসমেট ছিল, তারা মেডিকেল কলেজে একসাথে পড়াশোনা করত। কিন্তু দিলীপ ছেলেটার বিহেভিয়ার প্রথম দিন থেকেই বেশ অদ্ভুত ছিল। সে কারোর সাথেই কথা বলতে চাইতো না, কারোর সাথে মিশতও না। এরপর একদিন তাদের কলেজে স্বাতি নামের একটা মেয়ে আসে। প্রথম দেখাতেই দিলীপ মেয়েটাকে ভালোবেসে ফেলে, কিন্তু সে কখনো তাকে সেটা প্রকাশ করতে পারেনি। তাদের ক্লাসে ফিলিপ নামের একটা ছেলে পড়তো। স্বাতি আর ফিলিপ একই শহর থেকে এসেছিল, তাই কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়। ধীরে ধীরে তাদের বন্ধুত্বটা গভীর হয়ে ভালোবাসায় রূপ নিতে শুরু করে। তবে এই বিষয়টা দিলীপ কোনোভাবেই মেনে নিতে পারে না। একদিন সে ফিলিপ আর স্বাতিকে খুব কাছাকাছি দেখতে পায়। সেটা দেখে দিলীপ আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। সে পরদিনই সবার সামনে ফিলিপকে অনেক মারধর করে। তার এমন কাজে প্রফেসর ভীষণ রেগে যায় আর তাকে ওয়ার্নিং দেয় যে এরপর যদি সে এমন কোনো কাজ করে তাহলে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। এই ঘটনার কিছুদিন পর হঠাৎ একটা অজানা কারণে স্বাতি সুইসাইড করে নেয়। কলেজের কেউ এটা জানতো না স্বাতি এমন কাজ কেন করেছে। তাকে বাঁচানোর শেষ চেষ্টা করার জন্য তাকে দ্রুত হসপিটালে অ্যাডমিট করা হয়, কিন্তু দুঃখের বিষয় তাকে বাঁচানো সম্ভব হয় না। এরপর ডক্টররা স্বাতির রুম থেকে বেরিয়ে গেলে দিলীপ সুযোগ বুঝে সেখানে ঢুকে পড়ে আর তার হাতটা নিয়ে নিজের চোখে মুখে অদ্ভুতভাবে বুলাতে শুরু করে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে স্বাতির প্রতি ঠিক কতটা অবসেসড। এরই মাঝে মর্গের ওয়াচম্যান সেখানে পৌঁছে যায় স্বাতির লাশটা নেওয়ার জন্য। তখন দিলীপ কিছু বুঝে উঠতে না পেরে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এরপর ওয়াচম্যান স্বাতির লাশটা মর্গে রেখে বাইরে বেরোলে দেখতে পায় দিলীপ বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে। সে দিলীপকে মর্গে ডেকে আনে। এরপর তাকে বলে, আমি জানি তুমি স্বাতিকে কতটা ভালোবাসো, তাই আজকে আমি তাকে তোমার হাতে তুলে দিলাম। তুমি ভয় পেও না, তুমি যা খুশি তাই করতে পারো, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি তোমার কাজ সারো, আমি বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। দিলীপ তখন সুযোগ পেয়ে স্বাতির লাশের সাথে বাজে কাজ করতে শুরু করে। এরই মাঝে সেই ডক্টর মেয়েটা অর্থাৎ
দিলীপের সেই ক্লাসমেট মর্গের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন মর্গের ভেতর থেকে অদ্ভুত সব আওয়াজ শুনে সে কৌতূহলবশত জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকায়, আর তাকানোর সাথে সাথেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। ঘটনাক্রমে ওয়াচম্যান তাকে জানালা দিয়ে উকিঝুঁকি মারতে দেখে ফেলে। লোকটা যখন মেয়েটাকে তাড়া দেয় তখন সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। দিলীপও তখন তাড়াহুড়ো করে বেরিয়ে এসে মেয়েটাকে ধরার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে মেয়েটা কলেজের ভেতর গিয়ে লোকজন জড়ো করে ফেলে। সে দিলীপের ওই জঘন্য চরিত্রের ব্যাপারে সবাইকে জানিয়ে দেয়। তাই দিলীপকে তৎক্ষণাৎ কলেজ থেকে বের করে দেওয়া হয়। মেয়েটার মুখে এই পুরো ঘটনা শোনার পর ডক্টর বুঝে যায় দিলীপ আসলে মানসিকভাবে অসুস্থ। তার একটা ভয়ঙ্কর মানসিক রোগ আছে, যার কারণে সে মৃতদেহের প্রতি এতটা আসক্ত হয়ে পড়েছে। মূলত এই রোগে আক্রান্ত ব্যক্তিরা জীবিত মানুষের তুলনায় মৃত মানুষের সাথে শারীরিক সম্পর্ক করতে বেশি কমফোর্টেবল হয়, কারণ মৃত মানুষেরা কোনোভাবেই তাদেরকে বাধা দেওয়া বা আটকানোর চেষ্টা করতে পারে না। ভেট্রি সেটা শুনে ভীষণ অবাক হয়। সে ডক্টরের কাছে জানতে চায় যে এই রোগের কোনো সঠিক চিকিৎসা আছে কিনা, কিন্তু ডক্টর জানায় এই রোগের আসলে কোনো চিকিৎসাই নেই। রোগী যদি কোনোভাবে এটা উপলব্ধি করতে পারে যে সে অন্যায় করছে, একমাত্র তখনই তাকে ওই জীবন থেকে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু দিলীপের কেসে এরকম কিছু হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, তাই তাকে আটকানোর একমাত্র উপায় তাকে মেরে ফেলা। তবে তার আগে দিব্যাকে বাঁচানোটা জরুরি ছিল, তাই ভেট্রি দিব্যাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরই মাঝে দিলীপের জ্ঞান ফিরে আসে, আর ঘটনাক্রমে ওই লেডি ডক্টর সেই সময় দিলীপের চেকিং এর দায়িত্বে ছিল। দিলীপ মেয়েটাকে দেখেই তাকে চিনে ফেলে আর তার উপর অ্যাটাক করে সেখান থেকে বেরিয়ে আসে। ততক্ষণে দিব্যাও অনেক কষ্টে ওই বাড়ি থেকে বেরিয়ে পাশের একটা মেডিকেল শপে আশ্রয় নেয়। ওই মেডিকেল শপের মালিক ছিল একটা বৃদ্ধ কাপল। দিব্যা তাদেরকে জানায় যে তাদের এলাকায় একজন সিরিয়াল কিলার আছে, আর ওই লোকটা তাকে মেরে ফেলতে চাচ্ছে। বৃদ্ধ কাপল তখন তাকে নিজেদের বাড়িতে নিয়ে যায় আর তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। এরই মাঝে দিলীপ নিজের ওষুধ নেওয়ার জন্য ওই মেডিকেল শপে পৌঁছে যায়। ওই বৃদ্ধ কাপল অনেক আগে থেকেই দিলীপকে চিনত, কিন্তু তার আসল চেহারা সম্পর্কে কেউ জানত না। দিলীপ যখন সেখানে ওষুধ নিচ্ছিল তখনই ওই দোকানের নাম্বারে ভেট্রির ফোন আসে, কারণ দিব্যা ওই নাম্বার থেকে ভেট্রিকে ফোন করেছিল। বৃদ্ধ মহিলা তখন তাকে জানায় যে দিব্যা তাদের কাছে সুরক্ষিত অবস্থায় আছে। ভেট্রি সেটা শুনে একটু শান্ত হয় আর দ্রুত সেই দোকানের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ওই বৃদ্ধ মহিলার কথা শুনে দিলীপ বুঝে যায় দিব্যা বাড়ি থেকে পালিয়ে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। তখন দিলীপ সেই দোকানের শাটার বন্ধ করে ওই বৃদ্ধ কাপলের ওপর অ্যাটাক করে আর দিব্যাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরই মাঝে পুলিশ সেখানে পৌঁছে গিয়ে শাটার ভাঙতে শুরু করে, কিন্তু তারা ভেতরে ঢুকে দেখতে পায় সেখানে না দিব্যা আছে না দিলীপ। ওই বৃদ্ধ কাপলের মধ্যে মহিলাটা মারা গিয়েছিল আর বৃদ্ধ লোকটা বেঁচে ছিল। তাই পুলিশ দ্রুত ওই বৃদ্ধ ব্যক্তিকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলীপকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে দিব্যা দিলীপের হাত থেকে বাঁচার জন্য রাস্তার মাঝখান দিয়ে ছুটতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে একটা কবরস্থানে পৌঁছে যায়। তাকে ফলো করতে করতে দিলীপও সেখানে চলে আসে। এরপর যখন সে দিব্যার ওপর অ্যাটাক করতে যায় তখনই ভেট্রি সেখানে পৌঁছে গিয়ে দিলীপের ওপর অ্যাটাক করে। তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। ভেট্রি দিব্যাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। এমন সময় দিলীপ ভেট্রির ওপর অ্যাটাক করে। সেটা দেখে দিব্যা ভীষণ ঘাবড়ে যায়। সে ভেট্রিকে ওই অবস্থায় ফেলে পালাতে চাচ্ছিল না। এরপর যখন দিলীপ আবারও ভেট্রির ওপর অ্যাটাক করার চেষ্টা করে তখন দিব্যা পেছন থেকে গিয়ে উল্টো দিলীপের ওপর অ্যাটাক করে বসে। তবে সে খুব ভালো করেই জানতো দিলীপ একবার আঘাতে মরবে না, তাই সে লাগাতার আঘাত করতে থাকে। একটা পর্যায়ে দিলীপ মারা যায়। এরই মাঝে রেখা দিয়াকে নিয়ে সেখানে পৌঁছে যায়। মেয়েকে দেখে দিব্যা ভীষণ অবাক হয়। সে দৌড়ে গিয়ে দিয়াকে জড়িয়ে ধরে। আসলে দিব্যার মুখে দিয়ার ব্যাপারে জানার পর ভেট্রি রেখাকে পেরুমালের কাছে পাঠিয়ে দেয়, আর রেখা গিয়ে পেরুমালকে ভয় দেখিয়ে দিয়াকে ছাড়িয়ে নিয়ে আসে। এত যুদ্ধের পর শেষমেশ মা মেয়ে একত্রিত হওয়ার সুযোগ পায়, আর তারা একসাথে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করে। আর এখানেই গল্পটাও শেষ হয়ে যায়। সত্যি বলতে আজকের গল্পটা আমি ঠিক কিভাবে এক্সপ্লেন করব বুঝে উঠতে পারছিলাম না। যতবারই দিলীপের ভয়াবহতা আমার সামনে আসছিল ততবারই ভয় আমার গলা কেঁপে উঠছিল। মানে গল্পের থিমটা যে এত ভয়ঙ্কর হবে এটা আমার আইডিয়া ছিল না। তবুও আমি নিজের মতো করে আপনাদের কাছে গল্পটা উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর এমন সব সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।